আজকের আলোচনা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সাস পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে সরাসরি ভার্বের 3 নম্বর রূপ। আমরা একটা সেন্টেন্সে কখন কোনটা বসাবো। তো প্রথমেই আপনাদেরকে একটা জাস্ট 3টা স্টেপের মাধ্যমে বা 3টা রুলসের মাধ্যমে আমরা এই বিষয়টা শেখাতে পারবো। সো প্রথমে আমরা চলে যাই ভার প্লাস আইএনজি, যেটা সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন, ভার প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন, এই যে ভার প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল দেখতে কেমন, ভি3। আচ্ছা, 3টা পার্থক্য শুধুমাত্র জানবো, তারপরে আমরা এগুলো নিয়ে বিস্তর একে একে আলোচনা করব। খুবই ডিপলি একটা অ্যাডভান্স আলোচনা। সো এটা কিন্তু অ্যাডভান্স একটা ক্লাস, এই জন্য একটু মনোযোগী বেশি হতে হবে। প্রথমে বলছি ভার্বের কাজ অ্যাক্টিভ বা সক্রিয় হলে সেটার নাম হলো, আমরা বলবো হচ্ছে, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের কাজ প্যাসিভ বা অসক্রিয় বা যেটাকে আমরা নিষ্ক্রিয় বললে শব্দটা ভালো শোনায়, নিষ্ক্রিয়, এটার নাম হলো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এটা কিভাবে বুঝবো, আমরা এখান থেকে 2টা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। দ্য ফিল্ম ইজ রিয়েলি বোরিং অথবা বোর্ড। দেখেন তো, এই যে এখানে আমি 2টা শব্দ লিখেছি, দ্য ফিল্ম ইজ রিয়েলি বোরিং অর বোর্ড। এখন আমি অ্যাক্টিভ সেন্স যদি বোঝাই তাহলে আমরা বসাবো ভার প্লাস আইএনজি। কিভাবে জিনিসটা বোঝাতে চাচ্ছি, দ্য ফিল্ম সাবজেক্ট আর বোরিং বা বোর্ড। এখন দেখেন তো, কোনো ফিল্ম সরাসরি মানুষকে বোরিং করতে পারে কিনা, নাকি ফিল্মটা নিজে নিজে বিরক্ত হয়। ভালো করে অর্থটা বুঝেন। কোনো ফিল্ম সেটা মানুষকে বিরক্ত করতে পারে, মানুষকে আনন্দ দিতে পারে, যতই সাবজেক্টটা ব্যক্তি না হোক, তারপরেও এই ধরনের সাবজেক্টকে আমরা পার্সনিফিকেশন বলি। এই সাবজেক্টগুলো যখন সক্রিয় থাকে, মানে নিজে কাজ করে, ভার্বের কাজটা অ্যাক্টিভ, মানে সে নিজে করতে পারতেছে, মানে বোরিং করার কাজটা ভার্ব নিজে করে, অতএব এইখানে উত্তরটা হবে বোরিং, এখানে বোর্ড হবে না। আচ্ছা, পক্ষান্তর আরেকটা প্রশ্ন দেখেন, আই অ্যাম কোয়াইট স্যাটিসফাইড উইথ হিজ প্রোগ্রেস। এইখানে দেখেন, এই কর্তা বা সাবজেক্ট, এই যে ভার্বের ব্যবহারটা এখানে আছে, এইটা কিন্তু কর্তাটা নিষ্ক্রিয়। স্যাটিসফাইডের সাথে এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ব্যক্তি কিন্তু কাউকে স্যাটিসফাই করেছে সেটা বোঝাচ্ছে না, বরং সাবজেক্ট নিজে অন্য কারোর মাধ্যমে স্যাটিসফাইড হচ্ছে। তার মানে এইটা অ্যাক্টিভ মুডে আছে না প্যাসিভ মুডে আছে? প্যাসিভ মুডে। দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করা হয়েছে স্যাটিসফাইড। আমরা কিন্তু একটু পরে প্র্যাকটিস দেবো, তখন আপনাকে বাছাই করে ব্যবহার করতে হবে কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, রুলস 1 দেখলাম, এবার 2। কাজ চলমানতা, যেটাকে কন্টিনিউয়াস বোঝায়। ভার্বের কাজ সম্পাদিত মানে আগে হয়ে গেছে, ইতো বা কিতো এরকম কিছু একটা, মানে কাজটা আগেই সম্পূর্ণ হয়ে গেছে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখি। এই যে এই 2টা উদাহরণ একটু খেয়াল করি। বয়েলিং রাইস কথাটার মানে কি? সিদ্ধ হচ্ছে, মানে চলমান। এই ভার্বের সাথে সম্পর্কটা কি এই নাউনের, মানে কাজটা চলমান। বয়েলিং রাইস স্প্রেডস অ্যান আননন স্মেল। স্প্রেডস মানে ছড়িয়ে দেয়, আননন স্মেল মানে হচ্ছে একটা অজানা ঘ্রাণ। দেখেন তো, আমরা যখন ভাত রান্না করি, ভাতটা যখন হচ্ছে যেটাকে কি হয়, যেটা হচ্ছে ফুটে, তখন কি একটা হালকা স্মেল আসে না? তো তাহলে ওই সময়টা কি, ভাতটা কি সিদ্ধ হয়ে গেছে না সিদ্ধ চলমান রত? চলমান রত। দ্যাটস ওয়াই এখানে বয়েলিং কথাটা শুদ্ধ, ঠিক আছে। বাট এই জায়গাতে আবার বয়েলড কেন ঠিক হলো, ভালো করে বুঝতে হবে জিনিসটা। বলছে বয়েলড রাইস ওয়াজ সার্ভড টু দ্য গেস্ট। দেখেন, আপনি যখন গেস্টকে কোনো রাইস দিবেন, খেতে দিবেন, সার্ভ করবেন, তখন সেই রাইসটা কি আসলে চলমান বয়েলড, নাকি মানে বয়েল হচ্ছিল, নাকি বয়েলড সিদ্ধকৃত, সিদ্ধ হইয়া গেছে? তার মানে ভার্বের কাজটা অলরেডি সম্পাদিত। সো একই বয়েল, এইখানে একই রাইস, এক জায়গাতে আইএনজি হচ্ছে, আরেক জায়গায় ইডি হচ্ছে। কেন? কারণ সেন্টেন্সের অর্থের সাথে ম্যাচ করে এই অর্থটা লাগবে চলমান, আর এই অর্থটা লাগবে হচ্ছে সম্পাদিত। এই জন্য ভি3, আর চলমান এই জন্য হচ্ছে ভার প্লাস আইএনজি। বোঝাতে পারছি? জিনিসগুলো কিন্তু খুবই মারাত্মক, কারণ এটা একটা অ্যাডভান্স লার্নিংয়ের ক্লাস, ভালো করে বুঝতে হবে। আমরা যারা ক্লাস দেখছি সব কিছু বুঝতে পারছেন কিনা মাঝে মধ্যে একটু রিয়াকশন দিতে হবে আপনাদেরকে। নেক্সট, পরেরটা 3 নম্বর, নাউনের পর বাংলায় রত থাকবে, আর নাউনের পর বাংলায় কিতো বা ইতো এরকম একটা অর্থ দিবে। দেন আমরা কি করব, দেখেন, এ ট্রেন রানিং অন টাইম, মানে একটা ট্রেন
সময় মতো চলছে বা সময় মতো চলে, চলমান রত। সো ট্রেনটা কিন্তু নিজে চলতে পারে, তার মানে ট্রেনটা কি অবস্থায় ছিল, এ ট্রেন রানিং অন টাইম, সময় মতো চলমান রত, এই যে চলমান রত, কন্টিনিউয়াস সেন্স, অ্যাক্টিভ সেন্স, দ্যাটস ওয়াই ভার্বের সাথে আইএনজি। পরেরটা দেখেন, স্মোক ক্রিয়েটেড বাই ফ্যাক্টরি, দেখেন তো স্মোক ধোঁয়া, ক্রিয়েটেড মানে তৈরিকৃত বা সৃষ্টিকৃত, কোথা থেকে, বাই ফ্যাক্টরি, ফ্যাক্টরি দ্বারা। তাহলে আমরা কিন্তু এটাকে প্যাসিভ মোডে দেখতেছি, এটাকে অ্যাক্টিভ মোডে দেখতেছি, এটা চলমানরত দেখতেছি, আর এটা হলো সম্পাদিত, কোনো কাজ হইয়া গেছে। স্মোক কি, তৈরিকৃত, তৈরি হয়ে গেছে। তাহলে এইখানে যেটা স্মোকের পরের না, আমরা যখন এরকম শূন্যস্থান পাচ্ছি তখন পূর্বের নাউনকে রেফার করার জন্য এটা আসলে ভি3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে। আর এর পরে মানে পূর্বের নাউনকে রেফার করার জন্য পরের শব্দটি চলমানতা বা অ্যাক্টিভ বা সেটা সক্রিয়, এই জন্য এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই যে তিনটা রুলসে আমি 6টা এক্সাম্পল বোঝালাম, এই 6টা এক্সাম্পল বুঝতে পারছেন কিনা বলেন। এরপর আমরা এই 6টা এক্সাম্পলকে আবার বা এই রুলসটাকে আবার একটু আরও অ্যাডভান্সভাবে আলোচনা করব। আশা করি এই 6টা রুলস এখানে ক্লিয়ার, মানে 3টা রুলসে 6টা উদাহরণ, 3টা রুলসে 6টা উদাহরণ। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আমিরুল বলছেন ক্লিয়ার, সুলাইমান, মোহাম্মদ হারুন, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখন আমরা এগুলোকে আরও একটু বিস্তারভাবে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা এখান থেকে আর কয়েকটা উদাহরণ একটু জাস্ট দেখে নিই, এক সেকেন্ডের মধ্যে। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে দেখেন এটা কেন লস্ট, কারণ হচ্ছে একটি হারানো সুযোগ, মানে হারিয়ে গেছে এরকম কোনো সুযোগ আর কখনো ফেরত আসে না। রিটায়ার্ড অফিসার লিভস দ্য নেক্সট ডোর, মানে একজন রিটায়ার্ড কৃত অফিসার, অফিসারের রিটায়ার, এই অফিসারের সাথে রিটায়ারের সম্পর্কটা কেমন, সেইটা কাজটা সে করে ফেলেছে আগেই, মানে সম্পাদিত, অতএব এটা ভি3 করা হয়েছে। ইলেক্টেড মেম্বার নির্বাচিত, ইত অর্থে মানে কোনো কাজটা আগেই সম্পাদিত হয়ে গেছে। এই মেম্বারের সাথে ইলেক্টেডের সম্পর্কটা কি, প্যাসিভ সেন্স, মানে সে নিজে নিজে নির্বাচন হয় না, অন্যের মাধ্যমে নির্বাচিত হয়েছে, প্যাসিভ সেন্স, এই জন্য এইখানে ইলেক্টেড। আচ্ছা, ওভারওয়েলমড বাই দ্য মেনু চয়েস, আচ্ছা অভিভূত হইয়া, এই যে অন্য মেনু চয়েসের মাধ্যমে অভিভূত হয়েছে, সো এটা প্যাসিভ সেন্স, অতএব এটা হচ্ছে ভি3 বা পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা এখন আসেন আমরা আরেকটু অ্যাডভান্সে যাব। এই যে আমরা কোথায় প্রেজেন্ট পার্টিসিপল কোথায় পাস্ট পার্টিসিপল বসাবো একটা সংক্ষেপে দেখলাম, আর এখন দেখব ভেঙে ভেঙে মোট 5টা টিপসের মাধ্যমে মূল আলোচনা, না সরি 4টা বা 5টা টিপস। দেখেন টিপস 1, 1 নম্বর টিপসটা কি বলেছি, সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই টিপসটা আপনাকে প্রথমে মাথায় নিতে হবে। আমরা যদি কোথাও ভার্ব প্লাস আইএনজি বসাবো নাকি ভি3 বসাবো এমনটা কনফিউশনে পড়ে যায়, তার আগে একটু বলে নিই, সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যেটা প্রেজেন্ট পার্টিসিপল আর ভি3 পাস্ট পার্টিসিপল উভয়ই কিন্তু বাক্যে অ্যাডজেটিভের মতো কাজ করে। এইখানটাতে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মিল আছে, ভালো করে কথাটা বুঝবেন। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেটিভের কাজ করে, একইভাবে পাস্ট পার্টিসিপল ভি3 যেটা অ্যাডজেটিভের কাজ করে, এই দুটোর মধ্যে হচ্ছে মিল। পার্থক্যের জন্য আমরা খুঁজতেছি, যখন দেখব সাবজেক্ট অ্যাক্টিভ অথবা প্যাসিভ তখন আমার এখানে একটা রুলস কাজ করবে, আমরা একটু দেখি। যদি অ্যাক্টিভ সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল কার ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি প্যাসিভ সাবজেক্ট মানে সাবজেক্ট নিজে কাজ করছে না, নিষ্ক্রিয়, তখন আমরা মেইন ভার্বের পরে ব্যবহার করব পাস্ট পার্টিসিপল, যেটা আমরা আগেই বলেছি ওইটাকেই আমরা একটু অন্যভাবে ঝালাই করে নেওয়ার চেষ্টা করতেছি। তার মানে অ্যাক্টিভ সাবজেক্ট হলে আমরা ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, মানে এইখানে যে ভার্বটা থাকবে, যেমন এখানে একটু খেয়াল করি, দ্য ফিল্ম, সিনেমা, টিভি, প্রোগ্রাম, তারপরে কোনো একটা নাটক বা কোনো একটা সাহিত্য গ্রন্থ, কোনো একটা ঘটনা,
মানে এই যে ব্যক্তি না হয়েও বেশ কিছু বিষয় আছে যারা ব্যক্তির মতো কাজ করতে পারে, এগুলো যদি কখনো অ্যাক্টিভ সেন্স বোঝায় তখন আমরা এই সাবজেক্ট হিসেবে যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন কিভাবে, দ্য ফিল্ম ইজ রিয়েলি বোরিং, মানে সিনেমাটা হচ্ছে বিরক্তিকর, মানে সে অন্য কাউকে বিরক্তি করছে, মানুষকে বিরক্ত দিচ্ছে, ভালো লাগেনি, ঠিক আছে। এই জন্য এমন তো না যে সিনেমাটা নিজে কারোর মাধ্যমে বোরিং হয়েছে, তার মানে কি এটা অ্যাক্টিভ সেন্স, এটা ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো বা অ্যাক্টিভ মতো কাজ করে, এটার নাম হলো পার্সনিফিকেশন। পরেরটা দেখেন, শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, এই যে দেখেন, অথবা শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস বাই দ্য সিনেমা। এবার এখন একটু যদি আমি জিনিসটাকে ঘুরিয়ে দিই, সে বিরক্ত হয়েছে ক্লাসে অথবা সিনেমা দেখে সে বিরক্ত হয়েছে, এখানে শি এর সাথে এই বোরিংয়ের বা বোর্ডের সম্পর্ক হচ্ছে এখানে সে অন্য কোনো মাধ্যমে বোর্ড হয়েছে, মানে এটা প্যাসিভ সাবজেক্ট। তাহলে আমরা এখানে একটা কি জিনিস শিখলাম হচ্ছে যদি কোনো বাক্যের সাবজেক্টের সাথে ওই যেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ইউজ করব সেটা সম্পর্ক অ্যাক্টিভ প্যাসিভের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। যদি অ্যাক্টিভ সম্পর্ক হয় সাবজেক্টের সাথে তাহলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা অ্যাডজেক্টিভ, আর যদি প্যাসিভ সম্পর্ক হয় তাহলে V3 দ্বারা অ্যাডজেক্টিভ। দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, দুটোই আসলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, টিপস 1-এ আমরা কিছু আর কয়টা উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন দ্য মুভি ইজ এ ড্যাশ ওয়ান টু ওয়াচ ইন দ্য সিনেমা হল। বলেন তো 1 2 3 কোনটা কোনটা উত্তর করতে পারি আমরা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি হতে পারে? আমিরুল, সুলাইমান। দ্য মুভি ইজ, আবারও দেখেন, মুভি ইজ ড্যাশ A1 কোনো সমস্যা নাই। এখন এইখানে অপশন দিয়েছে বোর্ড হবে না বোর হবে নাকি বোরিং হবে। টু ওয়াচ ইন দ্য সিনেমা হল, সিনেমা হলে মুভিটি দেখা একটা বিরক্তিকর নাকি বিরক্ত, কোনটা হবে? একের উত্তরটা কি হবে? একের উত্তর হবে বোরিং হবে, ঠিক আছে। 2 নাম্বার, আই ফাউন্ড দ্য মুভি, আমি মুভিটি দেখলাম কমপ্লিটলি। এখানে কি উত্তর করব? কমপ্লিটলি। এই প্রশ্নটা কি হবে? দ্য মুভিটি কমপ্লিটলি। দেখেন এখানে বলতেছে এই মুভি সাবজেক্টের সাথে এখানে এনগ্রসিং। হ্যাঁ, দেখেন এখানে অ্যাক্টিভ না প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, মানে আমি মুভিটির মধ্যে অনুসন্ধান করলাম কি অ্যাক্টিভলি। এখানে আই নিজে কিন্তু এনগ্রস মানে হচ্ছে মনোনিবেশ করিয়া, মানে গভীর মনোনিবেশের সহিত আইয়ের সাথে সম্পর্ক, অতএব হবে এনগ্রসিং। বুঝতেছি তো মোহাম্মদ হারুন ভাই? এরপর সুলাইমান দেখেন 3 নাম্বার, দ্য টিভি প্রোগ্রাম ওয়াজ সো দ্যাট আই ফেল অ্যাসলিপ। দ্য টিভি প্রোগ্রাম ওয়াজ সো ড্যাশ দ্যাট, এই যে দেখেন টিভি প্রোগ্রামের কথা বলছে, এইটা ছিল অনেক বেশি কি টিভি প্রোগ্রাম। সে অ্যাক্টিভ, কেন অ্যাক্টিভ? কারণ সে মানুষকে বোরিং করে, মানে সে তো নিজে বোরিং হয় না, ভার্বের সাথে এটা সম্পর্ক নির্ণয় করবেন। তাহলে এখানে কি হবে? এটা আসলে অন্য কাউকে বোরিং করছে, উত্তরটা হবে বোরিং। বুঝতে পারতেছি? তার মানে আমরা সাবজেক্টের সাথে অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কের মাধ্যমে বসাতে পারবো কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে আর কোথায় পাস্ট পার্টিসিপল হবে। 4 5 6 দেখেন। 4 নম্বর, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। ভালো করে বুঝতে হবে, একটু ডিপ চিন্তা করেন, এটা একটা অ্যাডভান্স ক্লাস, আগেই বলছি। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, একটু কমন সাউন্ড। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, এখানে ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, ইটের সাথে সম্পর্ক সিচুয়েশন মানে পরিস্থিতি। এখন বলতে হবে এটা কি, এটা ছিল একটা কি ধরনের সিচুয়েশন। এই যে সিচুয়েশন শব্দটার সাথে সম্পর্ক, সিচুয়েশনটা কি এমব্রেসিং নাকি সিচুয়েশনটা এমব্রেসড, কোনটা হবে? আগে বুঝতে হবে ঘটনাটা কি। ঘটনাটা হলো সিচুয়েশনের সাথে আপনি এই এমব্রেস শব্দটা কানেকশন করবেন। সিচুয়েশন কি কখনো নিজে নিজে বিব্রত প্যাসিভ মুডে হয়, মানে সিচুয়েশনকে কি আমরা বিব্রত করি নাকি সিচুয়েশনই আমাদেরকে কোনো একটা পর্যায়ে বিব্রত করে? তার মানে কি এই নাউনটা এখানে অ্যাক্টিভ সেন্স। সোলাইমান, এখানে এমব্রেসড না,
এমব্রেস সিচুয়েশন না, বরং এমব্রেসিং সিচুয়েশন। কেন? কারণ এই সিচুয়েশন নাউনটা এই ইট বলতেই কিন্তু এই সিচুয়েশন, তো এইটা হচ্ছে আমাদেরকে কি করে, এমব্রেসিং করে। সো এটা অ্যাক্টিভ সেন্স, এমব্রেসিং। অ্যান্সার হবে এ নাম্বার। শি অলওয়েজ মেক্স ফান, সে সবসময় ফান করে। শি ইজ নেভার ড্যাশ উইথ এনিওয়ান, শি ইজ নেভার ড্যাশ উইথ এনিওয়ান। এখন দেখেন ডিপ্রেসিং নাকি ডিপ্রেসড, খুব গুরুত্বপূর্ণ। নাজিমউদ্দিন 5 নম্বর প্রশ্নটা। শি অলওয়েজ মেক্স ফান, সে সবসময় ফান করে, ভালো কথা। শি ইজ নেভার, সে কখনো উইথ এনিওয়ান, অন্য কারোর সাথে বা অন্য কারো দ্বারা, এই উইথ মানে সাথে বা দ্বারা দিয়া কর্তৃক, সে কখনো অন্যের দ্বারা ডিপ্রেসিং নাকি ডিপ্রেসড, মানে এখন কিন্তু প্যাসিভ মুড, এটা বোঝানো হচ্ছে সে কখনো অন্যের দ্বারা ডিপ্রেসড হয় না, অন্যের দ্বারা সে কখনো ডিপ্রেসড হয় না। এই যে দেখেন উইথ এনিওয়ান থাকার কারণে এটা প্যাসিভ মুড প্রকাশ করতেছে, মানে এইখানে বাক্যটা এমন অর্থ দিচ্ছে না যে সে অন্য কাউকে ডিপ্রেসিং করতেছে, বরং সে অন্য কারোর মাধ্যমে ডিপ্রেস হয় না, এটা এইখানে এই লজিক থেকে বোঝা যাচ্ছে। অতএব এটার উত্তর হচ্ছে ডিপ্রেসড, প্যাসিভ মুড, প্যাসিভ মুড, ডিপ্রেসড, প্যাসিভ মুডে হবে ডিপ্রেসড। এরপর দেখেন 6 নাম্বারটা, প্লিজ রিমেইন ড্যাশ ফর এ ফিউ মিনিটস, প্লিজ রিমেইন ড্যাশ ফর এ ফিউ মিনিটস। আচ্ছা, দয়া করে অপেক্ষা করো। স্টেইং সিটেড, স্টেইং সিটেড, সিট ফর এ ফিউ মিনিটস, এইখানে কি হবে? এখন এই সেন্টেন্সটাতে এটার সামনে একটা সাবজেক্ট উজ্জ আছে, সেটা হলো ইউ। ইউ রিমেইন, তুমি থাকো, তুমি থাকো, এইখানে অ্যান্সার হবে হলো সিটেড, অ্যান্সার হবে সিটেড, মানে বসে থাকো। তো দেখেন তো এইটা হচ্ছে রিমেইন, থাকা। এখন সে যে বসে থাকবে এটা তার নিজ ইচ্ছাতে হচ্ছে না। আর আমরা আরেকটা জিনিস জানি, এই রিমেইন হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে এটা অন্য কারো অনুরোধে সে বসে থাকতেছে, সো এখানে অ্যাক্টিভ সেন্স না, সে নিজে নিজে বসে থাকতেছে, সো এই জন্য এটা উত্তর হবে সিটেড। প্লিজ রিমেইন সিটেড ফর এ মিনিটস, কিছু সময়ের জন্য বসে থাকো, বসিয়া থাকো। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় ভার্ব প্লাস আইএনজি নিব অ্যাডজেক্টিভ হিসাবে, কোথায় আমরা V3 নিব সেটা আমরা দেখলাম। এখন কিছু প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা আপনাদের দেখি, চেষ্টা করি। প্র্যাকটিস 1 নাম্বার, শেক্সপিয়ারস প্লেস বলতে হবে আপনাদেরকে। শেক্সপিয়ারের নাটকগুলো আর অ্যাজ অ্যালাইভ মানে এখনো জীবন্ত, অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ দিস ওয়ার ইন হিজ লাইফ টাইম, মানে শেক্সপিয়ার থাকার সময় যেভাবে তার নাটকগুলো একটা জীবন্ত দর্শন বা জীবন্ত মানুষ এগুলোকে কদর করত, সেইমভাবে এটা এখনও করে, টুডেও করে। সো এখন এইখানে টুডেও এটা আপিল করে বা এটা অনুরোধ করে বা মানুষ এটা সম্পর্কে চাহিদা রাখে। সো সেই অর্থে এখানে আমরা কি নিব? দুইটা অপশন উত্তর হতে পারে, একটা আপিলিং অথবা আপিলড। কোনটা অ্যান্সার হবে? নিশ্চয়ই এই যে, কারণ নাটকগুলো দাবি রাখে, নাটকগুলোই এখনো কিসের দাবি রাখে? ওই জীবন্তর বা এখনো পর্যন্ত ওই নাটকগুলো মানুষের জীবনে এখনো কি বলবো, অ্যাক্টিভ বা সক্রিয় সেন্সে মানুষকে অনুভূতি জাগায়। এই জন্য অ্যান্সারটা হচ্ছে আপিলিং। বুঝতেছেন তো সুলাইমান? হ্যাঁ, বুঝে বুঝে উত্তর করতে পারলে এই জায়গাটা অনেকের কাছে কঠিন, কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসটা যাদের জানা থাকবে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ক্লিয়ার হচ্ছে। 2 নাম্বার, দ্য ক্যান্টারবারি টেলস। এই যে দেখেন গল্প, আমি প্রথমেই বলছিলাম গল্প, সাহিত্য, উপন্যাস, সিনেমা, টিভি প্রোগ্রাম ইত্যাদি মানুষকে, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত আছে, কন্টিনিউ, রাইট, সুলাইমান ঠিক বলেছেন। 2 নাম্বার, দ্য ক্যান্টারবারি টেলস রিটেন অ্যাবাউট 1386, তার মানে হচ্ছে ক্যান্টারবারি টেলস ইজ অ্যাজ অ্যালাইভ, একই রকম, অ্যান্ড ও আগেরটাই তো সেম, ওই শেক্সপিয়ারের ওইটার মতোই, এটা নিয়ে কথা না বললেও হচ্ছে, সেম জিনিস, সেম। 3 নাম্বার, ইট ইজ অলওয়েজ ড্যাশ হোয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড। 3 নাম্বার প্রশ্ন, 3 এবং 4 একসাথে বলি আমরা, 3 নাম্বার এবং 4 নাম্বার একসাথে বলার চেষ্টা করি। 3, 4। 3 নাম্বার বলছে ইট ইজ অলওয়েজ হোয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমস অফ আদার কান্ট্রিজ। আচ্ছা, এখন দেখেন এখানে এই প্রশ্নটার অর্থটা কি? অর্থটা হচ্ছে
যে যখন তুমি ইউ মিসআন্ডারস্ট্যান্ড ভুল বুঝো দ্য কাস্টম প্রথা মানে চালচলন অফ আদার কান্ট্রিজ অন্য দেশের প্রথা বা চালচলন না বুঝো, ভুল বুঝো, তখন এই যে ভুল বোঝাটা মানে পরের যে অংশটা সেইটা কি এমব্রেসিং সৃষ্টি করে নাকি সেটা নিজে নিজে এমব্রেসড হয়? দেখেন ওই আগের প্রশ্নের মতো সেটা কি মানে হচ্ছে আপনি যখন কোনো দেশের অবস্থা নিজে বুঝতে না পারেন, এই যে সিচুয়েশনটা, এটা একটা সিচুয়েশনের বর্ণনা দিচ্ছে, এই সিচুয়েশনটা এমব্রেসিং সৃষ্টি করে না নিজে নিজে এমব্রেসড হয়? সিচুয়েশনটা মানুষকে এমব্রেসিং এর মধ্যে ফেলে দেয়। সো এটা অ্যান্সার হবে এ নাম্বার 4। হি ইজ কোয়াইট ড্যাশ উইথ মাই প্রোগ্রেস। এখন দেখেন এই বাক্যটা দেখলে হয়তো বুঝবেন যে এখানে কি কেসটা ঘটেছে, অ্যাক্টিভ না প্যাসিভ, কি সেন্স দিচ্ছে। হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, আমার প্রোগ্রেস দ্বারা সে সম্পূর্ণরূপে স্যাটিসফাইং, কাউকে স্যাটিসফাইং করছে না সে স্যাটিসফাই হচ্ছে? স্যাটিসফাই হচ্ছে। সো চারের অ্যান্সারটা হলো বি নাম্বার, 4-এর উত্তর বি। ওকে, দারুণ। তার মানে আমার মনে হয় এই রুলসটা বুঝতে পেরেছি। এখন এমসিকিউ আর বেশি সলভ না করলেও আপনারা পারবেন, এখানে যা আছে সব সেম স্টাইলের। 6 নাম্বারটা দেখেন, তাহলে আমাদের প্রথম টিপসটা শেষ হবে। দ্য মুভি ওয়াজ অ্যাজ সুন অ্যাজ হি বিকেম ড্যাশ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ আচ্ছা, দ্য মুভি ওয়াজ, এই যে দেখেন আবারও দেখেন মুভিটা কি অবস্থা, দেখেন মুভিটা ছিল ওয়াজ। এখন এইখানে আমরা নর্মালি বুঝতেছি যে এখানে একটা অ্যাডজেটিভের মুভমেন্ট, কারণ হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেটিভ বসে। সো আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেটিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেটিভ, কোনটা নিব? প্রথম শূন্যস্থানে মুভিটা বোরিং, বোরিং, 4টার মধ্যে আগে খুঁজেন। মুভি মানুষকে বিরক্তি করে, মুভিটা হচ্ছে বোরিং মানে বিরক্তজনক, যেটা কার জন্য? মানুষের জন্য, ঠিক আছে। কিন্তু মুভিটার সাথে বোরিং এর সম্পর্ক কি? অ্যাক্টিভ, মুভি মানুষকে কি করে? বোরিং করে। সো এখানে এই উত্তর হতে পারে এ, না হলে ডি, একটা অপশন গেল। দ্বিতীয় অপশনের জন্য হি বিক্যাম, যে কারণে সে হয়েছিল। এখন আপনি দেখেন এই মুভিটার কারণে এই লোকটা, মানুষটা বিরক্ত হয়েছিল, তার মানে এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ মুড? মানে এই হি এর সাথে এখন বোরিং এর সম্পর্ক কি? সে নিজে বোরিং হচ্ছে, মানে অন্যকে সে বোরিং করতেছে না, অ্যাক্টিভ না, মানে প্যাসিভ মুড, অন্য কারো দ্বারা বোরিং হচ্ছে, সিনেমার দ্বারা, অতএব প্যাসিভ মুড মানে হলো বোর্ড। উত্তর ফাইনালি ডি নাম্বার, এ হচ্ছে না। ক্লিয়ার? দেখেন যদি সামান্য ক্লু বুঝতে পারি তাহলে যে কোনো প্রশ্নই কিন্তু আমরা সমাধান করতে পারবো। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। নেক্সট, পরের টিপস 2 নাম্বার টিপস হলো আগের নাউন অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা দেখব। এতক্ষণ দেখছিলাম হলো সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ, ভালো করে কথাটা বুঝেন। আগের টিপসটা ছিল সাবজেক্টের সাথে ওইটা সম্পর্ক, অ্যাক্টিভ না প্যাসিভ। এখন দেখতেছি আগের নাউন মানে হচ্ছে নাউন থাকবে আগে, তারপরে শূন্যস্থান দিবে। গঠনটা একটু দেখলেই বুঝবেন। নাউন তারপরে প্রেজেন্ট পার্টিসিপল হতে হবে, নাউন তারপরে পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন এইটা নির্ভর করবে কিসের উপরে? নির্ভরটা করবে কিভাবে? আমি দুইটা স্ট্রাকচার কিন্তু সেমই দিয়েছি, কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। এখন ঘটনাটা কিভাবে ঘটবে হলো সেম কথা, যখন এই নাউনের সাথে এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভ সেন্স বোঝাবে আর এইটার সাথে এটা যখন প্যাসিভ সেন্স বোঝাবে, তার মানে আবারও সেম কাহিনী। অ্যাক্টিভ বোঝালে নাউনের সাথে অ্যাক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের সাথে প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। ব্যাস, আসেন উদাহরণ দেখি। দেয়ার ইজ এ ম্যান, এখানে একটা লোক ছিল, নেক্সট ডোর টু মি। আচ্ছা, আমার পাশের দরজায় এখানে একটা লোক ছিল যে বাস। এখন এই যে এখানে সবকটা অপশনে দেখেন, যে লিভিং বসবাস করে আসছে, যে লিভড বাস করতো। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, ভালো করে বুঝতে হবে জিনিসটা। এটা হলো একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে এরকম যদি কখনো নাউনের পরে শূন্যস্থান দিয়ে ব্যবহার করা হয়, তখন আপনাকে এই নাউনটার পাশে যে ফ্রেজটা থাকবে, এই ফ্রেজটা নাউনকে নিয়ে কথা বলবে। দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখেন, দেয়ার ইজ এ ম্যান লিভিং দ্য নেক্সট ডোর টু মি।
লিভিং হবে। কেন লিভিং হবে এইটা যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমি আবার বলছি কিভাবে জিনিসটা হচ্ছে। এটার কারণ হচ্ছে দ্য ম্যান হু ইজ লিভিং কন্টিনিউয়াস সেন্স, এই লোকটি আমার পাশের বাসায় বাস করছে বা বসবাস করছে। তার মানে কি এই ম্যানের সাথে সম্পর্ক বসবাস, ম্যান নিজে বসবাস করে, ম্যান কিন্তু অন্য কারো দ্বারা বসবাসরত হয় না। বুঝতেছি তো বিষয়টা? তার মানে কি ম্যানের সাথে বসবাসের সম্পর্ক হচ্ছে ম্যান নিজে বসবাস করে, এই জন্য অ্যাক্টিভ সেন্স প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে হচ্ছে এখানে বাংলাটা দাঁড়াচ্ছে এরকম যে আমার দরজার পাশে বসবাসরত লোকটি। রিডিউস ক্লোজ রাইট, আমি গ্রামার টানছি না সরাসরি, আমার পাশের বাসায় বসবাসরত লোকটি, এইটা ক্লিয়ার। পরেরটা পিপুল ইন ভিলেজেস ডু নট গেট ম্যানি আরবান ফ্যাসিলিটিস। সেম, আবারও সেম কাহিনী। পিপুলের সাথে এখানে কি অ্যান্সার করব? পিপুল কি হতে পারে? পিপুল ড্যাশ ইন ভিলেজেস, এই যে মানুষ, লোকজন তো নিজেই বসবাস করে, তাহলে লিভিং ইন ভিলেজেস তার মানে হলো গ্রামে বসবাস করা লোকজন। এইটাকে বলা হয় হচ্ছে আপনার পোস্ট মডিফায়ার, মানে নাউনের পরে বসে যেই ফ্রেজটা নাউনকে নিয়ে কথা বলে। সো এই ফ্রেজটা বলতেছে গ্রামে বসবাসরত মানে বসবাস করছে এমন লোকজন, তার মানে এটা হচ্ছে নাউনের পরে আসলে অ্যাডজেক্টিভটা ওই পূর্বের নাউনকে নিয়ে কথা বলতেছে। তাহলে এই পিপুলের সাথে লিভের সম্পর্কটা হচ্ছে পিপুল নিজে নিজেই বাস করতে পারে, অতএব অ্যাক্টিভ সেন্স ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? দেখেন টিপস 2 কিন্তু আর একটু জটিল জটিল মনে হলেও এখন ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এক্সাম্পলস দেখি আমরা দুইটা, এই দুইটা আপনারা করেন 3 এবং 4। দ্য বুকস next to the library are kept in the storage room. Muslin was a fabric dash by the famed weavers of Bangladesh. এখানে কি হবে? The books dash to the library are kept storeroom, এই যে বই gave, আচ্ছা এখানে অপশনগুলো আপনাদের জন্য একটু সহজ হয়ে গেছে, কারণ এখানে তো সরাসরি এইটা দেওয়া উচিত ছিল গিভিং, তাহলে কঠিন হতো, তাই না? দেখেন বইগুলো কি সে অন্য কাউকে দিচ্ছে না বইয়ের সাথে এই গিভের সম্পর্কটা কি? মানে বই কাউকে দিচ্ছে তা বোঝাচ্ছে, নাকি এই লাইব্রেরিতে প্রদত্ত দেওয়া বইগুলো অর্থটা করবেন এই পাশের ফ্রেজ অনুযায়ী। লাইব্রেরিতে দেওয়া প্রদত্ত প্রদান করা, তার মানে বই নিজে নিজে তো প্রদান হয় না, অন্য কারোর মাধ্যমে প্রদান হয়েছে। উত্তরটা হবে গিভেন। মসলিন ওয়াজ এ ফেব্রিক, মসলিন হচ্ছে এক ধরনের ফেব্রিক। বাই দ্য ফেমড উইভার্স মানে হচ্ছে যারা বিখ্যাত বুনন শিল্পে কাজ করে, অফ বাংলাদেশ, বাংলাদেশে বিখ্যাত বুনন শিল্পদের দ্বারা বোনা হয় এক ধরনের ফেব্রিক, মানে বোনা হয় প্যাসিভ মুড, কিন্তু ফেব্রিক মানে আঁশ, এটাও অ্যান্সার হবে উইভেন। ওকে নেক্সট। আচ্ছা এবার আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিসটা আপনাদের জন্য রাখা। কোশ্চেন 1 এবং 2। 1 নম্বর, দ্য টল জেন্টলম্যান বাই দ্য ডোর ইজ ব্যাংক ম্যানেজার। আবারও সেম ভাবে বলেন। এখানে দেখেন এই যে নাউনের পরে শূন্যস্থান দিয়েছে, কিন্তু ওই বাক্যে কিন্তু আলাদা করে ভার্ব আছে। সো এইখানে একটা আলাদা ফ্রেজ সামনে আছে। হ্যাঁ, আমাদের স্ট্রাকচারটা এমনই ছিল যে নাউন থাকবে, তারপরে যেটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসানোর একটা শূন্যস্থান দিবে, তারপরে সামথিং ডট ডট, এরপরে কি আলাদা ভার্ব। মানে এখানে যে ভার্বটা বসাচ্ছি আমরা, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। সো 1 নম্বরের অ্যান্সারটা কি হবে? স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং কেন? কারণ জেন্টলম্যান তো স্ট্যান্ড করতে পারে, অ্যাক্টিভ সেন্স। তার মানে হলো এই যে বাই মানে হচ্ছে এখানে পাশে, হ্যাঁ দরজার পাশে স্ট্যান্ডিং দাঁড়ানো রত লোকটি, তার মানে লোকটির সাথে দাঁড়ানোর সম্পর্কটা কি? তার মানে লোকটির সাথে অ্যাডজেক্টিভ বসাবো যেটা, সেটা অ্যাক্টিভ সেন্স। সো এখানে 1 এর অ্যান্সারটা আছে স্ট্যান্ডিং, দাঁড়ানো রত লোকটি, মানে উল্টো করে বাংলা হচ্ছে, বিপরীত দিক থেকে বাংলা হচ্ছে। এরপর 2 নাম্বার, ইফ ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস, যদি তোমার হাত তুমি তালি দাও বাজাও, দ্য ক্র মানে কাক, অন দ্য ট্রি ব্রাঞ্চ গাছে থাকা যে কাকগুলো, উইল ফ্লাই উড়বে। এখন এটা কি হবে?
এখন এখানেও আরেকটা সুন্দর একটা ম্যাটার আছে, দেখি কে ভুল করেন কিনা। 2 নম্বরটা বলতে হবে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর 2 বলছে যে যদি তুমি হাততালি দাও তাহলে কাকটি অন দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে কি গাছের শাখা পোশাখা, তো গাছের শাখা পোশাখায় উপরে বসা অবস্থায় থাকা বা বসে থাকা কাক। এখন আপনি বলেন এই কাকের সাথে সিটের সম্পর্ক মানে বসার সম্পর্কটা অ্যাক্টিভ না প্যাসিভ বোঝাচ্ছে? কাক তো নিজে নিজেই বসে থাকবে। সাবধান, এখানে তো কাক নিজে নিজে বসে থাকা সম্পর্কটা। সো 2 এর অ্যান্সারটা হবে সিটিং। সিটিং সিটিং অর্থটা এবার বললে বুঝবেন যে গাছের ডালে বা গাছের শাখাগুলোতে বসে থাকা কাক, তার মানে কি বসে থাকা অবস্থায়, এই যে অ্যাক্টিভ সেন্স এই সিটের সাথে, হ্যাঁ ক্রোয়ের সাথে যে সিটিং এটা অ্যাক্টিভ সেন্স, তার মানে দ্য ক্রো হুইচ ইজ সিটিং মানে যেটা বসেছিল বা বসে থাকা অবস্থায় যে কাকগুলো সেগুলো কি করবে, উড়ে যাবে। মানে কাকের তখন বর্তমান অবস্থাটা, ঠিক আছে। 1 এর এ বি না হওয়ার কারণ বলে দেন। আচ্ছা ঠিক আছে সুমাইয়া, এটা বুঝছেন তো সবাই। 2 নম্বরটা 1 এর এ না হওয়ার কারণ হচ্ছে আমি যখন হু ব্যবহার করব তখন ওই সেন্টেন্সের নিঃসন্দেহে 2টা ফাইনাইট ভার্বের প্রয়োজন হবে। হু একটা রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন, 2টা ফাইনাইট ভার্ব লাগবে। তো আমরা এই সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব অলরেডি দেখতে পাই, সেটা হলো ইজ। ইজ একটা ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাই। তাহলে আপনি যখন এই নাম্বার অপশন করবেন এখানে তার ফাইনাইট ভার্ব নাই। স্ট্যান্ডিং একা একা কোনো ফাইনাইট ভার্ব হতে পারে না, কারণ এর আগে অ্যাম ইজ আর না থাকলে আইএনজি যোগ করা যায় না। অ্যাম ইজ আর ছাড়া আইএনজি যোগ করা যে ভার্বটা সেটা কখনো ফাইনাইট ভার্ব নয়। অতএব হু দেওয়ার কারণে এই সেন্টেন্সটা ভুল। বি নাম্বারটা আবার কেন ভুল হবে? বি নাম্বারটা আবার উল্টো ভুল। বি নাম্বারে ফাইনাইট ভার্ব যুক্ত হচ্ছে ইজ স্ট্যান্ডিং, তাহলে আপনি যদি একটা সেন্টেন্সে 2টা ফাইনাইট ভার্ব ইউজ করেন নিঃসন্দেহে ওই সেন্টেন্সে একটা কনজাংশনের প্রয়োজন ছিল, কিন্তু এখানে কোনো কনজাংশন নাই। সুমাইয়া বুঝতে পারছেন? এই কারণে বি নাম্বারটাও আমরা দিতে পারছি না। লজিক আছে কিন্তু, আপনার প্রশ্নটা খুব দুর্দান্ত হয়েছে। তাহলে দেখেন বুঝতে হবে আমার এখানে হচ্ছে সম্পর্ক, আমি ভার্ব বসালাম কনজাংশন পাচ্ছি না, এই জন্য এটা নিতে পারতেছি না। আর এটা আমি কনজাংশন বসালাম কিন্তু এখানে কোনো ভার্ব পাচ্ছি না, বিধায় আমরা এটা নিতে পারতেছি না। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সাস পাস্ট পার্টিসিপল। কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, কখন আমরা পাস্ট পার্টিসিপল, এই যেখানে লেখা আছে ভাই, উপরেই তো লেখা আছে। নেক্সট 3 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। এখানে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? আজকে কিন্তু একটু অ্যাডভান্স আলোচনা, একটু সহজভাবে ধীরে স্থিরভাবে মনোযোগ দেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স, এটা থানা শিক্ষা অফিসার আসছিল, অর্থাৎ এটিও। দ্য ওল্ড ম্যান ইজ ট্রি হ্যাপি সিটিং, দ্য ওল্ড ম্যান হ্যাপি দেয়ার ইজ সিটিং, দ্য ওল্ড ম্যান দেয়ার ইজ সিটিং ইজ হ্যাপি, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি। আচ্ছা, এখানে সবগুলো একটু এলোমেলো অপশন সাজানো আছে, এলোমেলো। তো দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং, এখানে আসলে অবস্থানগত কারণে অনেকটা ভুল। আচ্ছা, এটা আপনারা মনে পারবেন, একটু সচেতনভাবে দেখলেই পারবেন। বলেন তো কি হওয়ার সম্ভাবনা এবং কেন হলো? দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং, এই হ্যাপির সাথে সিটিং এখানে তো আসলে বসবে না। আমরা নিয়ম পড়ছিলাম ওই ম্যানের পাশেই বসবে জিনিসটা। এইটা অ্যান্সার ডি নাম্বার, রাইট। মোহাম্মদ হারুন ভাই কারেক্ট অ্যান্সার করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। 4 নাম্বার প্রশ্নটা 4। আচ্ছা, 4 নাম্বারটা 5, 6 এই দুইটা করলে আমাদের এই রুলসটা শেষ হবে। 4 নাম্বারটা বলছে দ্য ম্যান ড্যাশ দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম, দ্য ম্যান ড্যাশ দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম। এখন এই সেন্টেন্সটা আমরা কি ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? ঠিক আছে, দেখেন তো, দ্য ম্যান ওপেনিং দ্য গেট নাকি দ্য ম্যান টু ওপেন, ওপেনড, হ্যাভিং ওপেনড, এই দুটোর মধ্যে আনসার ঘোরাঘুরি করবে। দ্য ম্যান ওপেনিং দ্য গেট, এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে দেখেন, এই যে এই পর্যন্ত ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্যটা আমাদেরকে শূন্যস্থান দিয়ে দিবে, আর এই ম্যানের জন্য এক্স্যাক্ট ফাইনাইট ভার্ব কিন্তু পরেই থাকতেছে। ঠিক আছে, নাউনের পাশে। এই যে ম্যানের পাশে এখন আমরা কি দেব? ম্যানের সাথে ওপেন করার সম্পর্ক, গেট ওপেন করার সম্পর্ক, নিশ্চয়ই ম্যান গেটটা ওপেন করে, তাহলে অ্যাক্টিভ সেন্স। সো আপনি এটাকে এখন উল্টো করে চিন্তা করেন, মানে দরজা বা গেট খুলে দেয় এমন লোকটি, মানে দরজা ওপেন করে দেওয়া লোকটি, মানে যে লোকটি দরজা ওপেন করে দেয়, সে
হ্যাজ নট ইয়েট কাম, সে এখনো আসে নাই, সে এখনো আসেনি। বুঝাতে পারছি? তাহলে এখানেও অ্যান্সার হবে হচ্ছে এই ওপেনিং। ওপেনিং 5, 6 এই দুটো সলভ করি, 5 এবং 6। সেম ভাবে 5, 6 বলি আমরা। হ্যাঁ, 5 এবং 6 আজকে কিন্তু দুর্দান্ত টপিক, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। 5 এবং 6, 5 নাম্বার, দ্য ম্যান ইন দ্য দ্য ম্যান ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। আচ্ছা, এইবার দেখেন, এইবার এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যাক্সিডেন্ট এবং ম্যান আর এর সাথে ইনজুরি সবগুলো মিলিয়ে চিন্তা করেন। অ্যাক্সিডেন্টে ইনজুর হওয়া লোকটি, তাহলে কি এই অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে লোকটা কি নিজে নিজে ইনজুর্ড হয়েছে? এইবার বুঝতেছেন? তার মানে অ্যাক্সিডেন্টে ইনজুর্ড হওয়া লোকটি, এখন কি আর আমরা ইনজুরিং দিতে পারবো না? শুধু ইনজুর্ড, ইনজুর্ড অ্যান্সার করবো এ নাম্বার। 6 নাম্বার, সাম অফ আওয়ার পারসনস, আমাদের মধ্যে কিছু ব্যক্তি, ড্যাশ টু দ্য পার্টি, পার্টিতে, উইল নট কাম টুনাইট, আজকে রাতে আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন এখানে ভার্বগুলো কি? ইনভাইট। এখন দেখেন, পার্সনের সাথে পার্টিতে ইনভাইটের ব্যাপারটা আপনি রিলেট করার চেষ্টা করেন। এই যে পার্সনগুলো, সে তারা মানুষকে ইনভাইট করছে এমন কেউ আসবে না, নাকি যাদেরকে ইনভাইট করা হয়েছে, প্যাসিভ মুড। তার মানে বাংলাটা হচ্ছে পার্টিতে ইনভাইট কৃত লোকজন। অতএব দেখেন, এই লোকটা কিন্তু নিজেরা ইনভাইট হয়নি, অন্যের মাধ্যমে ইনভাইট হয়েছে, ইনভাইট করে নাই বরং ইনভাইটেড হয়েছে, ইনভাইটেড, বি নাম্বার। এখন বুঝতেছেন তো স্ট্রাকচারটা? এক্সাম্পল ছাড়া স্ট্রাকচার কমপ্লিট করা বোঝানো খুবই কঠিন হয়ে যায়, এই জন্য প্রচুর উদাহরণ শিখতে হবে। হ্যাঁ, প্যাসিভ সেন্সে এখানে হচ্ছে। নেক্সট, আশা করি এই টিপসটাও ক্লিয়ার। তার মানে নাউনের পরবর্তীতে যখন কোনো শূন্যস্থান দিবে আমরা তখন সেটাকে কিভাবে সলভ করবো একটু দেখার চেষ্টা করলাম। এখন আসেন 8 নম্বরটা। 8, দ্য ব্রিজ ড্যাশ রিসেন্টলি ফর রেল রোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, হ্যাজ বিন ফাউন্ড ফল্টি। 8 নম্বর প্রশ্নটা। 8, দ্য ব্রিজ ড্যাশ রিসেন্টলি ফর দ্য রেল রোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি। আচ্ছা, এখন দেখেন, ব্রিজ তো সাবজেক্ট, কোনো সমস্যা নাই, এইটার জন্য এক্স্যাক্টলি ফাইনাইট ভার্ব দেওয়া আছে, হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, মানে ব্রিজটার মধ্যে ফল্ট খুঁজে পাওয়া গিয়েছে। এখন ব্রিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে আলাদা করে যোগ করা আছে। রেল রোডের জন্য সাম্প্রতিক কনস্ট্রাক্ট মানে নির্মাণ ব্রিজ, এখন আপনি সম্পর্ক তৈরি করেন। তার মানে কি ব্রিজ কি নিজে নিজে কাউকে কনস্ট্রাক্ট করছে, নাকি সে কনস্ট্রাক্টেড হয়েছে? প্যাসিভ মুড, কনস্ট্রাক্টেড হয়েছে। সো এখানে প্যাসিভ সেন্সে কনস্ট্রাক্টেড, উত্তরটা হবে এই বি নাম্বার। এখন এই প্রশ্নে যদি কেউ মনে করেন যে ভাই তাহলে আমরা ওয়াজ কনস্ট্রাক্টেড কেন দিব না, আবার হ্যাজ বিন কনস্ট্রাক্টেড কেন দিব না, দুইটাই তো প্যাসিভ মুড, এটা না হয় অ্যাক্টিভ মানলাম। এই দুইটা না দেওয়ার কারণ হচ্ছে কনজাংশনের সংকট, কনজাংশন নাই, কনজাংশন নাই। আমরা জানি যে আপনি যদি এই দুইটা ভার্বে এখানে বসান, মানে যে কোনো একটা ভার্ব বসান, তাহলে এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি ভার্ব খুঁজে পাওয়া যাবে কয়টা? দুইটা। একটা আছে হ্যাজ বিন ফাউন্ড, আর আপনি যদি এ বা সি এর যে কোনো একটা দিতেন তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হতো, কিন্তু কোনো লিঙ্কার ছিল না। এই কারণে এই দুইটা অপশন এখানে উত্তর করতে পারছি না। তার মানে এই সেন্টেন্সটা ওয়াটই দাবি করতেছে যে এই দুইটা যেহেতু উত্তর করতে পারছো না, আপনাকে একটা নন ফাইনাইট ভার্ব হিসাবে কনস্ট্রাক্টেড, যেটা পাস্ট পার্টিসিপল বা V3 বা যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। মূলত এগুলো সবই হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে নাউনের পর থেকে এই পর্যন্ত পুরোটাই হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেখানে নন ফাইনাইট ভার্বের ব্যবহার করা হচ্ছে। ওকে, আশা করি এটাও বুঝতে পারছি আমরা। এই হলো ছিল টিপস 2, এখন দেখব টিপস 3। মানে আমরা কিন্তু শিখতেছি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কখন কোথায় কোনটা ব্যবহার করব। 3 নাম্বার, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে। 3 নাম্বারের নিয়মটা একটু সহজ। একটু আগের যে নিয়মটা দেখেছিলাম 2 নাম্বার, সেখানে ছিল আগের নাউন অ্যাক্টিভ না প্যাসিভ, আর এই টিপস 3 কি দিছি পরের নাউন অ্যাক্টিভ নাকি প্যাসিভ। গঠনটা কি? অ্যাডজেক্টিভ ডট ডট নাউন। এই পজিশনে আমরা কি বসাবো? এখন হচ্ছে পরের নাউনের সাথে সম্পর্ক। আসেন দেখি। এ নাম্বার, রাইট অ্যান এসে অন দ্য ড্যাশ টপিক। আচ্ছা দেখেন তো, শূন্যস্থান দিয়েছে গিভ। এখন এখানে সম্পর্ক এই দুইটা অবস্থানের মাঝখানে গিভ আছে। সো গিভ আর টপিকের সাথে সম্পর্ক কি? দেখেন, গিভ আর টপিকের সাথে সম্পর্ক কি? এর বাংলাটা কি? রাইট অ্যান এসে, একটা এসে লেখেন ওয়ান দ্য গিভেন টপিক, সারা জীবন পড়ছেন, মানে প্রদত্ত টপিকের উপরে, মানে প্রদত্ত মানে যাকে দেওয়া হয়েছে এমন টপিক।
নাকি টপিকই কাউকে কিছু দিয়েছে? না, বরং প্রদত্ত টপিক দেওয়া হয়েছে এমন। অতএব এখানে হবে গিভের জায়গাতে একের নাম্বার একই হবে। এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেটিভ বানাবো নাকি পাস্ট পার্টিসিপল? আপনারা এই লোকেশনটা তো অবশ্যই বুঝতেছেন যে অ্যাডজেটিভ নাউন মাঝখানে যেটা বসে সেটাও একটা কি অ্যাডজেটিভ, তাই না? তো এখানে অ্যাডজেটিভের পজিশনটাতে আমরা নেব হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ এই টপিকের সাথে গিভেনের সম্পর্ক প্যাসিভ মুড, মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ নয়। 2 নাম্বার বুঝতেছি তো মোহাম্মদ হারুন ভাই, হি পাস্ট এ ড্যাশ অর্ডার। এই যে দেখেন আর্টিকেল ডট ডট নাউন, মাঝখানে বসে অ্যাডজেটিভ। এখন এরা শূন্যস্থানে দিয়েছে হচ্ছে রাইট, একটা ভার্ব বসায় দিছে, তো এটাকে অ্যাডজেটিভ তৈরি করতে হয়। সো এটাকে অ্যাডজেটিভ করার জন্য দুইটা রূপ বিদ্যমান, একটা হলো ভার্ব প্লাস আইএনজি স্টাইলে, আর একটা ভি3 স্টাইলে, দুটোই কিন্তু অ্যাডজেটিভ হয়। এখন আমরা এখানে কোনটা দেব? দেখেন পরের নাউনটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এই যে অর্ডারের সাথে এই ভার্বের সম্পর্ক অ্যাক্টিভ না প্যাসিভ? মানে অর্ডারটা কি নিজে, মানে অর্ডার কি লিখতে পারে নিজে, নাকি অর্ডারকে লেখা হয়? অর্ডারকে লেখা হয়, তার মানে এটা হলো প্যাসিভ। হি পাস্ট এ রিটেন অর্ডার, বাংলা হচ্ছে সে একটি লিখিত, ওই যে ইতো, বাংলায় দেখেন ইতো আছে, আগেই লেখা হয়েছে, এরকম সম্পাদিত কাজ, প্যাসিভ মুড। হি পাস্ট এ রিটেন অর্ডার, মানে একটা লিখিত অর্ডার পাস্ট করেছে। অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার বুঝছি, আশা করি ক্লিয়ার। টিপস 3 ক্লিয়ার। টিপস 3 হচ্ছে পরের নাউন দেখে অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা, আর টিপস 2 ছিল আগের নাউন দেখে অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা, টিপস 1 ছিল সাবজেক্ট দেখে অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা, সবই কিন্তু ঘুরে অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা। নেক্সট টিপস 4, ক্রিয়া প্লাস ইয়া অথবা এ, আরেকটা হচ্ছে ক্রিয়া প্লাস ইতো। ক্রিয়া প্লাস ইতো, এখানে আমরা দুইটা উদাহরণ দেখি জাস্ট সিম্পলি, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসছি। ক্রিয়ার সাথে ইয়া বা এ, ক্রিয়ার সাথে ইতো, ইতো বোঝাতে প্যাসিভ, ইয়া বোঝালে অ্যাক্টিভ। এখন দেখেন এখানে কি করব, থ্রাইস মানে 3 বার, থ্রাইস মানে কি 3 বার। হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই এগেইন, সে আর চেষ্টা করতে চাইলো না, সে আর চেষ্টা করতে চাইলো না। থ্রাইস তার মানে এখানে কি 3 বার লিখে সামনে ফাঁকা রাখা আছে। এখন আপনারা বলেন এর সামনে যে শূন্যস্থান দিয়েছে, ফল মানে কি পতিত হওয়া বা ব্যর্থ হওয়া, তাই না? ব্যর্থ হওয়ার সম্পর্ক। এখন এখানে আমরা কি দিব? এই সেন্টেন্সটাতে বাংলা অর্থ এমনটা চাচ্ছে যে ফল মানে ব্যর্থ হওয়া, সেখান থেকে ব্যর্থ হইয়া, ব্যর্থ হইয়া, থ্রাইস 3 বার ব্যর্থ হইয়া সে আর চেষ্টা করিল না, তার মানে ইয়া প্রত্যয় যোগ হচ্ছে এখানে। তাহলে ইয়া প্রত্যয় যোগ হলে আমরা এখানে কি করব? ইয়া প্রত্যয় মানে হচ্ছে আমরা এই ইয়া বোঝাতে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেটিভ নেব, তাহলে অ্যান্সারটা হচ্ছে ফলিং। ফলিং বুঝতেছি তো আমরা নাকি? 2 নাম্বার, ড্যাশ দ্য লেটার টুনাইট, রহিম উইল পোস্ট ইট টুমোরো। রহিম এটাকে পোস্ট করবে আগামীকাল, আর এখানে বলছে আজকে রাতে চিঠি ফিনিশ করার সাথে সম্পর্ক। অর্থটা আপনি গোটাটাকে আশেপাশে নিয়ে আসলে অর্থটা করতে পারবেন যে আজ রাতে চিঠিটা ফিনিশ করিত নাকি ফিনিশ করিয়া, মানে সমাপ্ত করিত নাকি সমাপ্ত করিয়া, কোনটা মিনিং দিবে? আজ রাতে চিঠিটি সমাপ্ত করিয়া রহিম এটাকে পোস্ট করবে আগামীকাল, তার মানে আবারও বাংলায় ক্রিয়াটা কি যাচ্ছে? ইয়া। তাহলে ইয়া পড়তে মানে এখানে আনসার হবে হচ্ছে ফিনিশিং। ফিনিশিং মানে ফিনিশ করিয়া, তাহলে ফিনিশিং দ্য লেটার টুনাইট, হি উইল পোস্ট ইট টুমোরো। সো এটাকে আমরা এইভাবে যদি কেউ বাংলা জটিল সমস্যার মধ্যে মনে করেন, তাহলে আপনারা এটাকে আবার ভিন্নভাবে, তাও বাংলা করতে হবে, অর্থ ছাড়া। এই ধরনের 2-4টা উদাহরণ ছিল, এই রুলসটা খুব কঠিন ছিল, অল্প উদাহরণ ছিল এখানে। এই দুইটা বুঝছেন কিনা? তাহলে আশা করি পরীক্ষা আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? নেক্সট, তার মানে হচ্ছে একটা কাজ করিয়া পরে আরেকটা করবে, আর এখানে হচ্ছে সে একটা কাজ করিয়া আরেকটা কাজ করলো না, মানে সে কি পতিত হইয়া, মানে ব্যর্থ হইয়া সে আর চেষ্টা করলো না। এটা হচ্ছে চিঠি শেষ করিয়া সে পোস্ট করবে, তার মানে ইয়া, একটা কাজ করিয়া আরেকটা, মানে আগে যে কাজটা ঘটছে সেটাকে ব্যবহার করা হচ্ছে ফিনিশিং দিয়ে। এই ছিল টিপস নাম্বার 4, এবং আরেকটা টিপস আছে লাস্ট, টিপস নাম্বার 5। এইটা করলে আমাদের ক্লাস শেষ। পুরো বাক্যের অর্থ দেখেন, সব কিছু ঠিক আছে আগেরগুলো আগের মতো, কিন্তু বেশ কয়েকটা উদাহরণ আছে যেগুলো পুরো বাক্যের অর্থ না জানলে আপনি ভুল করবেন। যেমন এখানে আমরা বয়েলড কেন দিলাম? কারণ হচ্ছে এই যে হোটেলে সার্ভ করা, বাংলাটা কি? বয়েলড রাইস ইজ সার্ভ অ্যাট হোটেল, মানে হোটেলে যে সার্ভ করা হয় সেই ভাতের অবস্থা কি?
বয়েলড মানে আগে থেকে সিদ্ধ করা, নাকি সিদ্ধ চলমানগুলো দেওয়া হয়, সিদ্ধ করা, তার মানে এখানে অ্যান্সার বয়েলডই হবে, কোনো সমস্যা নেই, মানে সিদ্ধকৃত। বয়েলিং রাইস স্প্রেড অ্যান আননন স্মেল, তার মানে হচ্ছে একটা অজানা ঘ্রাণ ছড়ায়। বয়েলিং রাইস মানে সিদ্ধ হচ্ছে এই জাতীয় যখন একটা অবস্থা থাকে, চুলার মধ্যেই ভাতটা থাকে, সেই সময়টা চলমানরত, তখন এই জন্য এখানে বয়েলিং ব্যবহার করা হয়েছে। সো এটা অর্থের কারণে এখানেও রাইস, কিন্তু দুইটার সামনে ভিন্ন ভিন্ন অ্যাডজেটিভ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেটিভ, আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেটিভ। ক্লিয়ার? এই ছিল টিপস 5। সো আপনাদের সাথে এই যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নিয়ে টিপসগুলো আলোচনা করলাম। এখন লাস্ট দুইটা উদাহরণ দেখলেই শেষ হবে। টিপস 5 এর উদাহরণ, ড্যাশ এগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার, প্লেয়ারদেরকে যে ডিমটা দেওয়া হয়, দেখেন প্লেয়ারদেরকে আপনি যে ডিমটা দিবেন, এতক্ষণ হোটেলে ভাত দিয়েছেন, এখন হচ্ছে ডিম দিবেন প্লেয়ারদেরকে, তো এই ডিমটা কি চুলার মধ্যে যেটা সিদ্ধ হচ্ছে এরকমটা দেন, নাকি সিদ্ধ কমপ্লিট? অতএব এটা কি অ্যান্সার হবে মোহাম্মদ হারুন ভাই? এটার অ্যান্সার হবে হচ্ছে বয়েলড, মানে সিদ্ধকৃত, সিদ্ধ হয়ে গেছে, আগে সিদ্ধ হয়েছে। ক্লিয়ার? সিদ্ধকৃত, ইতো অর্থে বা সিদ্ধকৃত অর্থে, বাংলা মিনিং। নেক্সট 4 নম্বর, দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স শুড বি বানিড। শুড বি বানিড মানে হচ্ছে নিষিদ্ধ করা উচিত, শুড বি বানিড নিষিদ্ধ করা উচিত। লাইসেন্স, যে লাইসেন্সটা অফ ড্রাইভার্স, কোন ধরনের ড্রাইভারদেরকে? এই ড্রাইভারদের সাথে সম্পর্ক করছে ড্রাঙ্ক মানে হচ্ছে মদ্যপান করা, তার মানে মদ্যপান করা যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স আছে, সেই লাইসেন্সগুলো বানিড করা উচিত, নিষিদ্ধ করা উচিত। এখন আপনারা বলেন এখানে কি হবে? মদ্যপান করা। এখন এখানে একটা সেন্স খুব ভালো করে বুঝতে হবে। লাস্ট কোশ্চেন কিন্তু 4 নম্বরটা, দেখি এটাই বোঝা যাবে আমরা আসলে কতটুকু নিতে পেরেছি জিনিসটা। হ্যাঁ, এটা একটু চাপের মধ্যে থাকবে, কিন্তু এখানে সহজ কঠিন। 4-এর আনসার প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে বাংলাটা এরকম, অনেকেই আবার এখানে সম্পর্ক তৈরি করছে যে নাউনের আগে এই ড্রাইভার্সের সাথে ড্রিঙ্কের সম্পর্ক তৈরি করছেন, যে ড্রাইভার তো ড্রিঙ্ক করে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্স না। এখানে তো ওই যে বলছি অর্থগত ম্যাটারটা এখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। কিভাবে? যে আপনি সেই ড্রাইভারের লাইসেন্সটাকে বাতিল করবেন যেই ড্রাইভারটা মদ খেয়েছে, মানে কি? তার মানে মাদকাসক্ত। এমন না যে সে গাড়ি চালাতে চালাতে মদ খাচ্ছে, খাওয়া চলমান আছে, মদ পান করতেছে, পান করা চলমান, এমন ড্রাইভারকে বানিট করতে বলে নাই তো, বরং বলছে ওই ড্রাইভারকে বানিট করে যে ড্রাইভারটা আগে থেকেই মদ পান করা, ড্রাঙ্ক মানে হচ্ছে মদ পানকৃত, মানে সে আগে থেকেই মদ পান করেছে, এই কাজটা সে আগেই সম্পূর্ণ করেছে, চলমান সম্পূর্ণ না, আগে সম্পূর্ণ করেছে। অতএব এখানে অ্যান্সার হবে ড্রাঙ্ক। জাস্ট এটা কিন্তু অর্থের কারণে হলো, আগে যা নিয়ম শিখেছেন সব ঠিক আছে, কিন্তু এই নিয়মটা হচ্ছে অর্থগত ম্যাটারটা কাজ করেছে, অর্থগত ম্যাটার কাজ করেছে। বুঝতে পারছেন আশা করি সবাই? একটু এক্সেপশনাল ভাবে এটাকে চিন্তা করে দেখেন। সেটা হচ্ছে যে এমন মানে বাক্যটাই বলেছে যে আপনি লাইসেন্সটা নিষেধ করেন, কোন লাইসেন্সটা? যে সমস্ত ড্রাইভাররা মদ পান করেছে, মানে আপনি তো টেস্ট করে তারপরে ধরবেন যে সে মদ পান করেছে না, তারপর টেস্ট করলে বুঝতে পারবেন যে সে আগে মদ খেয়েছে কি খায়নি। বুঝতে পারছি? কিন্তু এখানে এমন বলে নাই যে গাড়ি চালাচ্ছে এই সময় মদ খাচ্ছে, সেই কথাটা বলে নাই। তার মানে হচ্ছে মদ্যপান কৃত ড্রাইভারদের লাইসেন্সটাকে বানিট করা উচিত। ব্যাস, এই ছিল 4-এর অ্যান্সার। সো আমরা আজকে যা শিখলাম প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে, এইটা আশা করি আপনারা সারা জীবনের একটা সম্পদপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা যদি আপনার দখলে থাকে, আপনি এই যে একটা অ্যাডভান্স লার্নিং সংক্রান্ত আলোচনা শিখলেন, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেটিভ, কোথায় পাস্ট পার্টিসিপল আকারে অ্যাডজেটিভ দিবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা রিটেনেরও কাজে লাগবে, ট্রান্সলেশনেরও কাজে লাগবে। সো ক্লাসটি সবার সংগ্রহে রাখার অনুরোধ রইল। এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর পারতপক্ষে আপনাদের যদি সম্ভব হয়, আপনারা অবশ্যই এক্সপার্ট ইংলিশ যে বইটা আছে সেই বইটা একটু পাঠ করবেন, আরও প্র্যাকটিস ওখানে পাবেন।